আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনশাইব রহমান, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে। আজকে আমরা জানবো ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 অর্থাৎ তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ নিয়ে। এই চ্যাপ্টারে আমরা চলো শুরু করে ফেলি, দেরি না করি। এখন আমরা পড়াশোনা করব অ্যাকচুয়ালি ফিজিক্সের এই চ্যাপ্টারের সব থেকে ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে যে আমাদের তিনটা আবেশ নিয়ে। সো এই চ্যাপ্টারটার মেইন থিমই হচ্ছে আবেশ। তো তড়িৎচুম্বক আবেশ জানতে গেলে পদার্থবিজ্ঞানের যে তিনটা টাইপের আবেশ আছে সেটা সম্পর্কে আমরা জানবো। সেই তিনটা কি কি? চৌম্বকবিদ্যায় চৌম্বকীয় আবেশ, স্থির বৈদ্যুতিক আবেশ এবং চলবিদ্যুতে বৈদ্যুৎ চৌম্বকীয় আবেশ। এই তিন ধরনের আবেশ নিয়ে আমরা পড়াশোনা করছি ফিজিক্সে। আচ্ছা, এর মধ্যে চৌম্বকবিদ্যায় চৌম্বকীয় আবেশ নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আচ্ছা, এই চ্যাপ্টারের ফার্স্টলি আমাদেরকে যে বিজ্ঞানীর নাম জানতে হয় তিনি হচ্ছেন আমাদের মাইকেল ফ্যারাডে। উনি কি করেছেন? উনি সর্বপ্রথম এই ব্যতিক্রমী ঘটনাটা লক্ষ্য করেছেন। আর ব্যতিক্রমী ঘটনাটা কি? উনি আবিষ্কার করেন যে চৌম্বক ক্ষেত্র দ্বারাও তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। এই যে কথাটা, চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়, এই কথাটা সর্বপ্রথম বলেছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। আর এই ব্যতিক্রমী ঘটনাটা এটাকে বলা হয়েছে কেননা এর আগে এটা কখনো অবজার্ভ করা হয়নি। আর এই যে আবিষ্কার মাইকেল ফ্যারাডের, এটার উপর ভিত্তি করে জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, এই যে জেনারেটর এবং ট্রান্সফরমার, এটা যে এই নীতিকে অনুসরণ করে তৈরি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রিভিয়াস সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সো আমরা জানবো কি? আমরা জানবো মাইকেল ফ্যারাডের এই আবিষ্কারকে ভিত্তি করে নিচের কোন বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার করা হয়েছে। সো অপশনের জেনারেটর বা ট্রান্সফারের মধ্যে একটা দেখলে আমরা আনসার করে চলে আসবো। আচ্ছা, এরপরেই চলে আসে ওয়েরস্টেড এর অবদান। ওয়েরস্টেড কি অবদান রেখেছেন? বৈদ্যুতিক প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ওয়েরস্টেড। আচ্ছা, এই দুইটা অনেকটা কাছাকাছি, তাই আমরা একসাথে পড়ছি, বিজ্ঞানী ওয়েরস্টেড এবং মাইকেল ফ্যারাডে। সো মাইকেল ফ্যারাডে কি বলেছিলেন? মাইকেল ফ্যারাডে বলেছিলেন যে চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়। আর বিদ্যুৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়া অর্থাৎ তার উল্টা ঘটনাটাও যে ঘটে, সেটা সর্বপ্রথম কে বলেছিলেন? বিজ্ঞানী ওয়েরস্টেড। সো মাইকেল ফ্যারাডে এবং মাইকেল ওয়েরস্টেড এবং বিজ্ঞানী ওয়েরস্টেড, এই দুই আবিষ্কার আমাদেরকে মনে রাখতে হবে এবং একসাথে পড়ে নিলাম আমরা, যেন আমাদের পরবর্তীতে কনফিউশনের সৃষ্টি না হয়। আচ্ছা, নেক্সট তড়িৎ চৌম্বকীয় আবেশ। এইখানে আমাদের ফোকাস করা হয়েছে। এখানে দেখো আমাদের কি কি জানতে হবে। আমাদেরকে জানতে হবে একটি গতিশীল চৌম্বক, নোট দ্যাট, গতিশীল চৌম্বক বা বিদ্যুৎবাহী কুণ্ডলী। আচ্ছা, নর্মাল কুণ্ডলী না, এটা হতে হবে বিদ্যুৎবাহী কুণ্ডলী এবং একটি গতিশীল চৌম্বক। চৌম্বকটা কিরকম হতে হবে? গতিশীল। অপশনে অন্য যে কোনো ওয়ার্ড দিয়ে দিতে পারে স্থির চৌম্বক, দিতে পারে অন্য কিছু। তো আমরা কি কোথায় ফোকাস করবো যে গতিশীল ওয়ার্ডটা আছে কিনা। আচ্ছা, এই জায়গাটাতে আগে অপশনে আমাদেরকে মার্ক পেঁচে ফেলতে পারে। নেক্সট কি? কুণ্ডলী প্রবাহে যদি একটা বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎ চালক শক্তি ও বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ বলে। আরেকবার পড়ি শুরু থেকে। দেখো, একটি গতিশীল চৌম্বক, নোট দ্যাট, গতিশীল চৌম্বক বা বিদ্যুৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ বলে। এই সম্পূর্ণ লাইনে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা অপশনে দিয়ে বলতে পারি যে নিচের কোনটি বিদ্যুৎ চৌম্বকীয় আবেশের জন্য সত্য বা নিচের কোনটি বিদ্যুৎ চৌম্বকীয় আবেশের জন্য সত্য নয়। যেখানে আমরা অপশন ক দিয়ে দিতে পারি স্থির চৌম্বক, অপশন বি দিয়ে দিতে পারি বিদ্যুৎহীন কুণ্ডলী দিতে পারি, খোলা কুণ্ডলী এখানে দিয়ে দিতে পারি, দীর্ঘ সময় ধরে এটা দিতে পারি, বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন না হওয়া। তো এভাবে করে নেগেটিভ এই ওয়ার্ডটার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটি সত্য বা কোনটি সত্য না। এটা ডিপেন্ড করে অপশনের উপর এবং প্রশ্নের উপর। তাই সম্পূর্ণ লাইনটাতেই আমরা মনোযোগ দিব পড়ার সময়। আচ্ছা, নেক্সট আবিষ্কারক এটার কে? মাইকেল ফ্যারাডে। আমরা গত স্লাইডে এটা জেনে আসলাম। আচ্ছা, তো এই নীতিতে ব্যবহৃত যন্ত্র দুটো ছিল? জেনারেটর এবং ট্রান্সফরমার, এটা আমরা জেনেছি। নেক্সট, এভাবে ক্ষণস্থায়ী সৃষ্ট কি? ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আমরা কি বলতেছি? আবিষ্ট তড়িৎচালক শক্তি। আচ্ছা, আর তড়িৎবাহী কুণ্ডলীকে কি বলতেছি? মুখ্য কুণ্ডলী। আচ্ছা, তড়িৎবাহী কুণ্ডলীকে কি বলতেছি আমরা? মুখ্য কুণ্ডলী বলতেছি। আর যে তারে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়
তাকে আবার বলতেছি গৌণ কুণ্ডলী। আচ্ছা, মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলীর মধ্যে কনফিউশন লাগার কোনো আমি দেখি না কারণ থাকবে, কেননা তড়িৎবাহী কুণ্ডলীকে বলা হচ্ছে মুখ্য কুণ্ডলী। আমরা ফোকাস করবো তড়িৎবাহীতে। তো তড়িৎবাহী যদি আমরা দেখি তাহলে সেটা আমরা অপশনে অবশ্যই যেখানে মুখ্য কুণ্ডলী আছে সেটা আনসার করে আসবো। আর যে তারের কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, আচ্ছা, যেটাতে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তাহলে যেটা তার তড়িৎবাহী সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, আর যেটাতে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গৌণ কুণ্ডলী। আচ্ছা, নেক্সট, যে তারের কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় তাকে গৌণ কুণ্ডলী বলে, এটা আমরা জেনে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে কুণ্ডলীর সাথে চৌম্বকের বা মুখ্য কুণ্ডলীর সাথে মুখ্য কুণ্ডলীর কোনো সরাসরি সংযোগ থাকে না। আচ্ছা, তো কি কুণ্ডলীর সাথে চৌম্বকের বা মুখ্য কুণ্ডলীর কোনো সরাসরি সংযোগ থাকবে না, অর্থাৎ সরাসরি ভাবে অ্যাটাচ তোমাকে করতে হবে না মুখ্য কুণ্ডলীর সাথে চৌম্বকের। আচ্ছা, নেক্সট, তড়িৎবাহী কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা অসম হলে বদ্ধ কুণ্ডলীতে ও তড়িৎবাহী কুণ্ডলীর সাথে আপেক্ষিক গতি না থাকলেও বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি দেখা দিবে। কখন দেখা দিবে এই জায়গাটা আমরা আরেকবার ফোকাস করি। দেখো কি বলা হয়েছে, তড়িৎবাহী কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা অসম হলে, তড়িৎ প্রবাহ মাত্রা অসম হলে 1, বদ্ধ কুণ্ডলী ও তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি না থাকলেও 2, এবং বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি এতে করে দেখা দিবে। তাহলে এই দুইটা কারণ থাকা সত্ত্বেও বদ্ধ যে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি দেখা দিবে। কোন দুইটা কারণ থাকলেও? ফার্স্ট অফ অল, তড়িৎ প্রবাহ মাত্রা অসম হলেও, এবং দ্বিতীয়ত বদ্ধ কুণ্ডলী ও তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি না থাকলেও। এই দুইটা কারণ হওয়া সত্ত্বেও দেখা যাবে কি, দেখা যাবে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে। আচ্ছা, নেক্সট, চুম্বকের সাহায্যে তড়িৎ শক্তির উৎপাদন। আচ্ছা, আমরা কি জানলাম? আমরা জানলাম যে চুম্বক শক্তির মাধ্যমেও তড়িৎ শক্তি উৎপাদন করা যায়। আবার তার আগে আমরা জেনেছি যে তড়িৎ শক্তির সাহায্যেও চুম্বক শক্তি তৈরি করা যায়। আচ্ছা, তো আমরা যদি চুম্বক শক্তির সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করতে যাই, সেক্ষেত্রে চুম্বকের কোন মেরুটা দিয়ে আমরা এটা করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে যে কারেন্টটা কোন দিকে তৈরি হচ্ছে। সো আমরা যদি এন মেরুকে কুণ্ডলীর কাছাকাছি নিয়ে আসি তাহলে সেটা তৈরি হবে বামাবর্তী। এন মেরুকে সরিয়ে নিলে সেটা তৈরি হবে দক্ষিণাবর্তী। এস মেরু, আচ্ছা, এখানে আমি যে এন বা এস বলছি এগুলো কি? এন দ্বারা বোঝাচ্ছে নর্থ, NORTH, এস দ্বারা বোঝাচ্ছে সাউথ। সো সাউথ মেরুকে আমরা যদি নিকটে নিয়ে আসি তাহলে দক্ষিণাবর্তী, ঠিক উল্টাটা। আর এস মেরুকে আবার যদি দূরে সরিয়ে নেই তাহলে সেটা তৈরি হবে বামাবর্তী, ঠিক এটা উল্টাটা। তাহলে এই দুইটা ক্ষেত্রে কি তৈরি হচ্ছে? বিদ্যুৎ তৈরি হবে, বাট সেটা কোন মেরু এবং কাছে আনছি না দূরে নিয়ে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, কুণ্ডলীর ক্ষেত্রফল এবং পাক সংখ্যা বৃদ্ধি পেলে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, এইখানে কখন তড়িৎ প্রবাহ মাত্রা, আচ্ছা আমি প্রশ্নটা বলে দিই। প্রশ্নটা কিভাবে আসবে? প্রশ্নটা আসবে এভাবে যে নিচের কোন ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, বৃদ্ধির জায়গায় হ্রাস পর্যন্ত দিয়ে দিতে পারে। সো হ্রাস পেলে জাস্ট ওরা নেগেটিভ করা অপশনগুলো ইউজ করবে। সেক্ষেত্রে প্রশ্নটা হবে এরকম যে নিচের কোন ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ মাত্রা বৃদ্ধি বা হ্রাস পায়। সেক্ষেত্রে আমাদেরকে এই 4টা তথ্য জেনে নিতে হবে যদি আমরা এই প্রশ্নটার অ্যান্সার করতে চাই। তাহলে কোন 4টা তথ্য আমাদেরকে জানতে হবে? এগুলো হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল এবং পাক সংখ্যা বৃদ্ধি পেলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। সো এটাতে পজিটিভ সম্পর্ক আছে যে এটাও যদি আমরা বাড়ায় ফেলি তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও বেড়ে যাবে। আচ্ছা, ব্যবহৃত চৌম্বকের মেরু শক্তি বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। এই ক্ষেত্রেও
এটা পজিটিভ, যে এটাও যদি আমরা বৃদ্ধি করি তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। এর সাথে চৌম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক গতিও যদি বৃদ্ধি করি সেক্ষেত্রে কিন্তু আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি পাবে। আর কুণ্ডলীর অভ্যন্তরে কাঁচা লোহার মজ্জা থাকলে, কি থাকলে? কাঁচা লোহার মজ্জা থাকলে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে অপশনে ধরো নিচের কোন ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, এটা যদি প্রশ্ন চলে আসে তাহলে অপশনে আমরা এই চারটার মধ্যে যে কোনো একটা খুঁজবো, যেটা থাকবে সেটাই আমরা আনসার করে দিয়ে চলে আসবো। তাহলে প্রশ্ন কিভাবে আসবে এবং অপশন কিভাবে হবে এবং উত্তর কিভাবে করব, আমি মনে করি যে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশে ফ্যারাডের সূত্রগুলি। তো ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য দুইটা সূত্র দিয়ে দিয়েছেন, আমরা এই দুইটা সূত্রই জানবো, যে কোনো একটা আমরা পরীক্ষা হলে পেয়ে যেতে পারি। আচ্ছা, এই সূত্রগুলো কিভাবে আসতে পারে? যে ফার্স্ট অফ অল ফ্যারাডের সূত্র কয়টি? ফ্যারাডের সূত্র হচ্ছে দুইটি। এই ধরনের প্রশ্ন আমরা এর আগে দেখেছি এবং এরকম চলে আসতেই পারে যে ফ্যারাডের সূত্র কয়টি? দুইটি। নিউটনের সূত্র কয়টি? তিনটি। এই ধরনের ইজি, কেননা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ভাবার কোনো কারণ নেই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের 100টা প্রশ্নের মধ্যে 100টা প্রশ্নই কঠিন হয়, আবার এটাও ভাবার প্রয়োজন নেই যে 100টাই সহজ হয়। অ্যাকচুয়ালি ওরা কখনো এমনভাবে প্রশ্ন সেট করে না যে প্রত্যেকটা প্রশ্নই কোনো একজন অ্যাভারেজ স্টুডেন্টকে কঠিন মনে হবে বা কোনো একজন স্টুডেন্ট মনে করবে যে সবগুলোই তো ইজি, কেননা ওরা সবসময় ব্যালেন্স করে দেয়। মনে রাখবে একটা জিনিস, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যারাউন্ড 60টা এমসিকিউ এমন হবে যে অলমোস্ট সবাই আনসার করতে পারবে মোর অর লেস। এরপরেই অ্যাকচুয়ালি গেমটা টাফ হয়ে যায়, এরপরে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপারটা দেখে মনে হয় যে এখন হয়তো না আমার চান্স পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে যারা 65 বা 70, আমরা বিগত কয়েক বছরের মার্কস অ্যানালাইজ করে যেটা বুঝতে পারছি যে 65 to 70 অ্যারাউন্ড হলে অ্যাকচুয়ালি বলা যায় যে একরকম পাবলিক মেডিকেল সিট চলে আসে। যদিও আমরা যদি আরেকটু ভালো করতে ফোকাস করি বা দেখা যাচ্ছে 75 বা 80 ক্রস করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ঢাকার মধ্যেই সিট পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে অ্যারাউন্ড 60টা কোয়েশ্চেন যেগুলো অ্যাকচুয়ালি ইজি হবে, সেই 60টা কোয়েশ্চেন আমাদেরকে ফার্স্ট অফ অল কারেক্ট করে আসতে হবে, কেননা এই 60টা দিয়ে আমরা চান্স এনশিওর করি। এবং তারপরে যে 40, এই 40 এর মধ্যে তুমি কতগুলো আনসার করছো সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন মেডিকেলে চান্স পাচ্ছ। এই 40 এর মধ্যে যদি তুমি 20 অ্যারাউন্ড আনসার করে ফেলো তাহলে তুমি একরকম বলা যায় শিওর থাকবে যে তোমার ঢাকার মধ্যে কোনো একটা মেডিকেলে চলে আসবে। অ্যারাউন্ড যদি এই 40 এর মধ্যে 10 মার্কস আনসার করে এই 60 এনশিওর করার পরে যদি তুমি অ্যারাউন্ড 10 আরো আনসার করে দিয়ে আসতে পারো, তুমি ডেফিনেটলি একটা ডিভিশনাল মেডিকেল কলেজে এক্সপেক্ট করে ফেলতে পারো। অ্যারাউন্ড 5 মার্কস পর্যন্ত বলা যায় তুমি সেফ। বাট এর থেকে নিচে মার্কস যদি 60 বা তুমি যদি মাইনাস মার্কিং কি এর থেকে নিচে চলে আসো তোমার মার্কস, তাহলে দেখা যাচ্ছে যে ডেঞ্জার জোনে চলে গেছে, দেখা যাচ্ছে যে তোমার সেক্ষেত্রেই টানাপোড়েন চলে আসবে মার্কের ক্ষেত্রে। তো অ্যারাউন্ড 60 আনসার করার পরে তারপরে এক কথায় ফার্স্ট বার যখন আমরা 1 থেকে 100টা কোয়েশ্চেন পড়ে যাওয়ার পর, অর্থাৎ ফার্স্ট আধা ঘন্টা যাওয়ার পরে যে সময়টা, সেই সময়টায় যেই 40 মার্কসের অ্যান্সার করবো, এই 40 মার্কসের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে আমি অ্যাকচুয়ালি কোথায় চান্স পাচ্ছি। তো মাইকেল ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র কয়টি? দুইটি। ওটা কিন্তু এই 60 মার্কসের মধ্যকার প্রশ্ন, আর বাকি 40 মার্কসের প্রশ্ন হবে কমপ্লিকেটেড, যেটা আনসার করার ক্ষেত্রে এরকম ভাবে আমাদের প্রবণতায় আনসার করে দেওয়া যাবে না, চিন্তা করে আনসার করতে হবে। আর সেটাই কারণ যে এই 40টা আমি সেকেন্ড বার যখন তোমরা আনসার করতে যাবা তখন আনসার করতে বলছি, আর ফার্স্ট বারে এই যে প্রথম 60 বা ইজি 60 আমি বলবো সেগুলো আনসার করে দিয়ে যাব। আচ্ছা, তো মাইকেল ফ্যারাডের সূত্র আমরা মাত্র পড়লাম যে দুইটি, এটা আসলে আমরা আনসার করে ফেলবো। তো আমরা সূত্রগুলো পড়ি, দেখো সূত্রগুলো দুইটি কি কি। ফার্স্ট অফ অল যখন কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। আর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্রের আবার একটা স্পেশাল নামও আছে, সেটা হচ্ছে নিউম্যানের সূত্র। সো দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে নিউম্যানের সূত্র। তো দ্বিতীয় সূত্রের জন্য কি?
তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। এই যে সো কি বলা হয়েছে যে তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক। আর এটাকে আবার নিউম্যানের সূত্র বলা হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে কখনো এটা ভাবার প্রয়োজন নাই যে এখান থেকে ম্যাথ আসবে। নর্মালি কখনো এই চ্যাপ্টার থেকে আমরা এই ধরনের ম্যাথ পাইনি। হ্যাঁ, আমরা অবশ্যই ম্যাথ পেয়েছি, বাট এই ধরনের না। কোন ধরনের সেটা আমরা এখনই প্র্যাকটিস করবো কিছু সময় পরে। আচ্ছা, তো ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ দেন হচ্ছে নিউম্যান, এই জন্যই অ্যাকচুয়ালি আমরা দ্বিতীয় সূত্রকে নিউম্যানের সূত্র বলছিলাম। এরপরে আমরা ফ্যারাডের সূত্র না হয় পড়লাম। নেক্সট আমরা যা সূত্রতে ফোকাস করবো তিনি হচ্ছেন লেন্স। লেন্সের সূত্র কি? লেন্স বলেছেন তো বিজ্ঞানী লেন্স কি বলেছেন? তড়িৎচালক বলের ফলে সৃষ্টি তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেই সম্পর্কে সূত্র তিনি বলেছেন। তো লেন্সের সূত্রটা আছে কোন দিকে? তিনি বলেছেন যে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে কেমন এটি উৎপন্ন হওয়ার মূল কারণের বিরুদ্ধে কাজ করে। সো তড়িৎচালক শক্তি এমন ভাবে কাজ করবে যে সেটা উৎপন্ন হওয়ার মূল কারণের বিরুদ্ধে কাজ করবে। আচ্ছা, তো এই জন্য অ্যাকচুয়ালি এখানে এই মাইনাস চিহ্নটা এই সূত্রে ব্যবহার করছে যে এই ই ইজ ইকুয়ালস টু ডেল ফাই ডিভাইড বাই ডিটি, ঋণাত্মক চিহ্ন ই এবং ডেল ফাই বাই টি বা ডেল ফাই বাই টি, এই যে ডি ডিফারেন্সিয়েশন করা হয়েছে পরস্পরের বিপরীত অভিমুখে ক্রিয়া করে। সো এই চিহ্নটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে এই রাশি এবং এই রাশি পরস্পর বিপরীত দিকে কাজ করে। আচ্ছা, আবেশের ক্ষেত্রে লেন্সের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। নিচের কোনটি সত্য বা সত্য নয় দিয়ে ইজিলি এ বি সি বা ডি নাম্বারে দিয়ে দিতেই পারে যে আবেশের ক্ষেত্রে লেন্সের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে বা চলে না, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন এন্ড অপশনস। আচ্ছা, স্বকীয় আবেশ, স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ, এই দুই প্রকারের আবেশ আমরা লক্ষ্য করি। এই দুই প্রকার আবেশে ফার্স্টলি আমরা স্বকীয় আবেশ সম্পর্কে জেনে নেই। একটি মাত্র কুণ্ডলীতে অসম বিদ্যুৎ প্রবাহের দরুন চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির ফলে, দুইটা কারণে কি, বদ্ধ কুণ্ডলীর গতির ফলে অথবা চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের ফলে যে বৈদ্যুৎ চৌম্বকীয় আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। মনে থাকবে? আরেকবার বলি, স্বকীয় আবেশ কাকে বলে? একটি মাত্র কুণ্ডলীতে অসম বিদ্যুৎ প্রবাহের দরুন চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের ফলে এক অথবা দুই কি কোন চৌম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির পরিবর্তনের ফলে। তাহলে টোটাল দুইটা কারণ পাচ্ছি আমরা। দুইটা কারণে স্বকীয় আবেশ, বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ ঘটে তাকে হচ্ছে স্বকীয় আবেশ বলে। ফার্স্টলি এই যে এটা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে, এন্ড সেকেন্ডলি বদ্ধ কুণ্ডলীর গতির পরিবর্তন ফলে। ঠিক আছে, এই দুটা যেন মনে থাকে, কেননা এমসিকিউ যে কোনো সময় অপশনে আমরা এই দুটা পেয়ে যেতে পারি, দুইটা যে কোনো একটা। পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ কি? স্বকীয় আবেশ পড়লাম, এখন পারস্পরিক আবেশ কি পড়বো? সেটা হচ্ছে কি, মুখ্য বর্তনীতে অসম বিদ্যুৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ ঘটে তাকে পারস্পরিক আবেশ বলে। তাহলে মুখ্য কুণ্ডলী এর বিদ্যুৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে, এটা যদি প্রাইমারি এটা যদি সেকেন্ডারি হয়, মুখ্য কুণ্ডলীর মুখ্য বর্তনীতে অসম বিদ্যুৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে বিদ্যুৎ আবেশ ঘটে তাকে পারস্পরিক আবেশ বলে। এটা যদি মুখ্য এবং এটা যদি গৌণ কুণ্ডলী হয়, এর ফলে এইটাতে যে বিদ্যুৎ প্রবাহের উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলি পারস্পরিক আবেশ, এটা থেকে এটার। আচ্ছা, এখান থেকে এটাই জানতে হতো। নেক্সট, আবেশ গুণাঙ্ক। আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশের গুণাঙ্ক একটা, পারস্পরিক আবেশের গুণাঙ্ক একটা। স্বকীয় আবেশের গুণাঙ্ক কি? কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে একক মাত্রার, ফোকাস অন দ্যাট, একক মাত্রার বিদ্যুৎ প্রবাহ চলে তার মধ্যে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স অবস্থান করে তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। দ্যাট ইজ ইট। এন্ড পারস্পরিক আবেশ, এটা ইজি আবার সেম। আমাদের পারস্পরিক আবেশের সংজ্ঞা থেকে অ্যাকচুয়ালি পারস্পরিক আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা বের করে নিতে পারি। কোনো মুখ্য কুণ্ডলীতে একক বিদ্যুৎ প্রবাহ মাত্রা চললে কোন কুণ্ডলীতে যত সংখ্যক চৌম্বক ফ্লাক্স আবদ্ধ হয় তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। আচ্ছা, আবেশ গুণাঙ্কের একক কি? আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, এটা এসআই ইউনিট, মিলি হেনরি বা মাইক্রো হেনরি ইউজ করা হয়, কেননা হেনরি ইউনিটটা অ্যাকচুয়ালি অনেক বড়, তাই ডে টু ডে ইউজে মিলি হেনরি বা মাইক্রো হেনরি ইউজ করা হয়। আচ্ছা,
এরপরে চলে আসি ট্রান্সফর্মারে। ট্রান্সফর্মার কি আমরা সবাই জানি বা দৈনন্দিন জীবনে আমরা দেখে আসি। তো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এটা দুই প্রকারের, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তো স্টেপ আপ হোক বা স্টেপ ডাউন হোক, তার মেইন কাজ হচ্ছে বিভবকে নিয়ে, বিভব বা ভোল্টেজকে নিয়ে। সো সে যদি ভোল্টেজ ইনক্রিজ করে তাহলে সে হবে স্টেপ আপ, যেহেতু ইনক্রিজ করছে এবং সেটা কি ভোল্টেজ। আর যদি ভোল্টেজ সে ডিক্রিজ করে তাহলে সে হচ্ছে স্টেপ ডাউন। সো প্রাইমারি থেকে সেকেন্ডারি বর্তনীতে যদি যাওয়ার সময় হচ্ছে ভোল্টেজটা যদি ভিপি আর যদি ভিএস হয়, যদি এই ট্রান্সফরমারের জন্য ভিপি ইজ গ্রেটার দেন ভিএস হয়, সেই ক্ষেত্রে বলা যায় এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি এই বর্তনীতে ভিপি ইজ লেস দেন ভিএস হয়, সেই ক্ষেত্রে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, এখান থেকে এটা জানতে হতো। আচ্ছা, এক্ষেত্রে অবশ্য শক্তির নিত্যতা সূত্র যেটা মেনে চলে এটা জানতে হবে। অনুসারে মুখ্য কুণ্ডলীর উপরে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি গৌণ কুণ্ডলীর উপর ব্যয়িত শক্তির সমান হবে, অর্থাৎ মুখ্য এবং গৌণ কুণ্ডলীর সমান ওয়াট মাত্রা সমান হবে, অর্থাৎ শক্তিতে নিত্যতা সূত্র এরা মেনে চলবে। আর স্টেপ আপ বা স্টেপ ডাউন যে আমরা বলছি, আমরা হয়তো পড়ে গেলাম যে স্টেপ আপ বা স্টেপ ডাউন, দেখা গেছে যে অপশনে তারা আপ অবরোহী বা আরোহী এই ধরনের শব্দ ব্যবহার করেছে। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি খেয়াল রাখবো? আমরা খেয়াল রাখবো যে স্টেপ আপ অর্থ হচ্ছে আরোহী আর স্টেপ ডাউন অর্থ হচ্ছে অবরোহী। এটা যে শুধু ফিজিক্সের জন্য বাংলা এবং ইংলিশ টার্ম একসাথে মনে রাখতে হবে তা না, আমরা বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এটা মনে রাখবো। স্পেশালি মনে রাখবো কেমিস্ট্রির জন্য, স্পেশালি মনে রাখবো কেমিস্ট্রির জন্য তো বটেই, বায়োলজির জন্য বটে, কেননা একই সাথে দেখা যাচ্ছে একই ওয়ার্ডের জন্য অনেকগুলো সব একই ওয়ার্ডের জন্য দেখা যাচ্ছে অনেকগুলো সিমিলার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আমরা সেগুলো যদি না জানি আর সেগুলো অপশনে চলে আসে তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো না। ট্রান্সফরমারের ব্যবহার, ট্রান্সফরমার এর ব্যবহারের এই প্রত্যেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি নেসেসারি। প্রত্যেকটা এসি সরবরাহের নানাবিধ ব্যবহারিক প্রয়োজনে আরোহী রূপান্তরকের সাহায্যে নিম্নমানের বিভবকে উচ্চমানের বিভবে উন্নীত করা হয় এবং অবরোহী রূপান্তরক যেটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের সিমিলার ওয়ার্ড সাহায্যে উচ্চমানের বিভবকে নিম্নমানের বিভবে আনয়ন করা হয়, ঠিক যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। সেক্ষেত্রে এদের ব্যবহার কি দেখো, বেতার গ্রাহক যন্ত্রে বেতার টেলিফোন বা টেলিগ্রাফে মূলত আরোহী রূপান্তরকের ব্যবহার করা হয়। বেতার যোগাযোগ ব্যবস্থায় রূপান্তরকের ব্যবহার করা হয়। তাহলে বেতার গ্রাহক যন্ত্রে বেতার যোগাযোগ ব্যবস্থায় ধাতব সংযোজনে এক ধরনের অবরোহী রূপান্তরক ব্যবহার করা হয়। ধাতব সংযোজনে এক ধরনের অবরোহী রূপান্তরক ব্যবহার করা হয়। পরবর্তী প্রবাহ দ্বারা পরিচালিত সকল যন্ত্রের রূপান্তরক ব্যবহার করা হয়। পরিবর্তী প্রবাহ, এটা দেখে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নেই, এটা দ্বারা অ্যাকচুয়ালি এসি কারেন্ট বোঝানো হচ্ছে। এসি কারেন্ট দ্বারা পরিচালিত সকল যন্ত্রে এই রূপান্তরক এর ব্যবহার করা হয়। রূপান্তরক বা ট্রান্সফরমার। বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিদ্যুৎ বিজ্ঞানের আমরা যে সমস্ত যন্ত্র ব্যবহার করে থাকি তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলি। এটা একটা সিম্পল সংজ্ঞা, এই সংজ্ঞা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নেই। আমাদেরকে জানতে হবে যে বৈদ্যুতিক যন্ত্রপাতির উদাহরণ কোনগুলো। ডায়নামো, বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার, টেলিগ্রাফ, টেলিফোন, মাইক্রোফোন, এগুলো। আচ্ছা, এক্ষেত্রে এদের কাজ কি? এদের কাজ একবার রিডিং করে নেব। কি? যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর করা, বিভব পার্থক্য পরিবর্তন করা। আচ্ছা, এক্ষেত্রে বিভব পার্থক্য পরিবর্তন করা কার কাজ? ট্রান্সফরমারের কাজ। আচ্ছা, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি রূপান্তর করা কার কাজ? ডায়নামো বা জেনারেটরের কাজ। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা কার কাজ? মোটরের কাজ। আচ্ছা, এই তিনটা জানতে হবে একসাথে পড়ে নিলাম, তাহলে পরবর্তীতে আর কনফিউশনের জায়গা থাকে না। এখানে বৈদ্যুতিক যন্ত্রের কিছু নাম দেওয়া আছে, প্রকারভেদ দেওয়া আছে এবং তাদের গাঠনিক অংশ দেওয়া আছে। কোনটা গাঠনিক অংশ কি জানতে হবে, যেমন আর্মেচার এখান থেকে দিয়ে দিতে পারে যে আর্মেচার নিচের কোনটির অংশ। এভাবে প্রশ্ন করে বসতে পারে। সো আর্মেচার নিচের কোনটির অংশ? ডায়নামো। অপশনে তোমার ডায়নামো, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মোটর এভাবে প্রশ্ন করে ফেলতে পারে। আচ্ছা,
আর অবশ্য বৈদ্যুতিক মোটর একসাথে অপশনে দিবে না, কেন অ্যাকচুয়ালি আমরা আর্মেচারকে বৈদ্যুতিক মোটরেও পাই। সো অপশন দেখে আমাদেরকে আনসার করতে হবে। আর ট্রান্সফরমার কয় প্রকারে? অবরোহী এবং আরোহী। ডায়নামো কয় প্রকারে? পরবর্তী প্রবাহ ডায়নামো, একমুখী প্রবাহ ডায়নামো। একমুখী প্রবাহ অর্থাৎ ডিসি কারেন্ট, আর পরবর্তী প্রবাহ অর্থাৎ এসি কারেন্ট তৈরি ডায়নামো। আচ্ছা আচ্ছা, তারপরে আবার মোটর কয় প্রকারে? দুই প্রকার। সেম ভাবে একমুখী প্রবাহ বা এসি কারেন্টের জন্য মোটর, ডিসি কারেন্টের জন্য মোটর, পরবর্তী প্রবাহ বা এসি কারেন্টের জন্য মোটর। আচ্ছা, ডায়নামো বা জেনারেটর জাতিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। এটা এসি বা পরবর্তী ডায়নামো হতে পারে, ডিসি বা একমুখী ডায়নামো হতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে জানলাম। বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে তাই। এদের অংশ সমূহ জানবো, কোনটার অংশ কি। তো বৈদ্যুতিক মোটরের অংশ হচ্ছে আর্মেচার, আর্মেচারের আবার আরেক নাম হচ্ছে কুণ্ডলী, কমিউটেটর এবং ব্রাশ, এইগুলো আমরা জেনে যাব। এরপরে এদের ব্যবহার কোথায়? বৈদ্যুতিক পাখায় এদের ব্যবহার করি আমরা, ট্রাম গাড়িতে, পাম্পে, রোলিং মিলে। এই ব্যবহারগুলো আমাদের আসতে পারে। সো অংশ এবং ব্যবহার এই দুইটাই যে কোনো সময় চলে আসতে পারে। পরবর্তী প্রবাহ সম্পর্কে আমাদের কি জানতে হবে? পরবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, এই যে আমরা কিছুক্ষণ পর এই ওয়ার্ডটা ইউজ করতেছি, এটা কি, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? তো সরাসরি প্রবাহ ও দিক পরিবর্তী প্রবাহের ধরন। তড়িৎ প্রবাহ দুই ধরনের, একটা হচ্ছে সরাসরি প্রবাহ ও দিক পরিবর্তন প্রবাহ। ডায়নামোকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে পরবর্তী প্রবাহ ডায়নামো, একটা হচ্ছে একমুখী প্রবাহ ডায়নামো। সো ডায়নামোটা কোন ধরনের কারেন্ট তৈরি করতেছে সেটার উপর ডিপেন্ড করবে যে ডায়নামোটা কোন টাইপ এর আমরা বলছি। তারপরে চলে আসি যে বিদ্যুৎ প্রবাহের অভিমুখ সর্বদা একই থাকে, তাকে একমুখী বা সমপ্রবাহ বা ডিসি কারেন্ট, একই কথা, তিনটেই হচ্ছে সিমিলার ওয়ার্ড, এটা আমরা কিছু আগে জানলাম। এরপরে কিন্তু বিদ্যুৎ প্রবাহের অভিমুখ যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন হয়, সো যেহেতু এটাতে অভিমুখ সর্বদা একই আছে এবং পরিবর্তন হচ্ছে না, তাই এটার নাম একমুখী। আর যেটাতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে তাকে আমরা পরবর্তী প্রবাহ বলবো। ঘূর্ণি প্রবাহ বা এসি কারেন্ট একই শব্দ। সো ঘূর্ণি প্রবাহ, এসি কারেন্ট, হ্যাঁ, পরবর্তী প্রবাহ, এই সবগুলো একই জিনিসকেই অ্যাকচুয়ালি মিন করছে। কোনো ধাতব পিণ্ড বা ফলককে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র স্থাপন করলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটা গতিশীল করলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনে ওই ধাতব পিণ্ডে ঘূর্ণি আকারে প্রবাহমান তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, একে এসি প্রবাহ বা ঘূর্ণি প্রবাহ বলে। ডিসি অপেক্ষা এসি কারেন্ট বেশি বিপজ্জনক, এই জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে। ডিসি অপেক্ষা এসি কারেন্ট বেশি বিপজ্জনক। পরবর্তী প্রবাহ ডায়নামো, আচ্ছা এটা কি? এটা একটি চুম্বকের মধ্যবর্তী স্থানে অবস্থিত কাঁচা লোহার অন্তরিত বাহু পার বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলী। দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টি, দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টির ক্ষেত্রে এই যে আমরা সর্বোচ্চ প্রবাহের এই সূত্রটা জেনে রাখবো। এবং তড়িৎচালক, সর্বোচ্চ তড়িৎচালক শক্তি বা ই ম্যাক্স কখন হবে? যখন ই নট এন এ ডি ওমেগা, এটা এই জাস্ট সূত্রগুলো আমরা জেনে রাখবো। এই সূত্র থেকে ম্যাথস প্রিভিয়াস সালে আসেনি। দিক পরবর্তী প্রবাহ সম্পর্কীয় কয়েকটি রাশির সংজ্ঞা, সো এই সংজ্ঞাগুলো আমরা নিজে থেকে পড়ে নেব। বিস্তার কাকে বলে, পরিবর্তন চক্র কি, পর্যায়কাল কি। অ্যাকচুয়ালি পর্যায়কাল আমরা পড়ে এসেছি এবং এই সূত্রটার সাথে আমরা অ্যাকচুয়ালি পরিচিত। এর মধ্যে বিস্তারের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, যদি কোনো অভিমুখে তড়িৎচালক শক্তি বা প্রবাহের সর্বোচ্চ মানকে তার বিস্তার বা যে কোনো তার বিস্তার বা শীর্ষ মান বলে। যেখানে আমরা ই নট এবং আই নট কে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের শীর্ষ মান হিসেবে ব্যবহার করি। আচ্ছা, কম্পাঙ্কের ক্ষেত্রে কি? পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহ যদি প্রতি সেকেন্ডে যত সংখ্যক পরিবর্তন চক্র সম্পন্ন করে তাকে তড়িৎচালক শক্তি বা প্রবাহের কম্পাঙ্ক বলে। আচ্ছা, একে এফ বা এন দ্বারা প্রকাশ করা হয়। হচ্ছে কম্পাঙ্ক এফ বাই এন হচ্ছে 1/t, এটা হচ্ছে ওমেগা ডিভাইড বাই 2 পাই। এটা অ্যাকচুয়ালি আমরা জানি যে t ইকুয়ালস টু 2 পাই ডিভাইড বাই ওমেগা। আর এটাকে অ্যাকচুয়ালি উল্টায় দিচ্ছি আমরা, সো এখানে আমরা ইনভার্স করে দিচ্ছি আর এখানে ইনভার্স করে দিচ্ছি এই কম্পাঙ্ক পাওয়ার জন্য। এবং আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটা এই যে এটাকে এখানে রেখে এখানে গুণ করে দিচ্ছি। সো এই একই সূত্র আমরা বারবার ইউজ করছি এবং এই সূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস সালে প্রশ্ন পেয়েছি।
পরবর্তী প্রবাহের গড় মান ও শীর্ষ মান, এই গড় মান থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন এসেছে এবং এই গড় মান আমরা কিভাবে পাই দেখো, পরবর্তীতে প্রবাহের গড় মান x ইকুয়ালস টু, এই সূত্রটা আমরা একেবারেই বলা যায় যে মেমোরাইজ করে ফেলবো, কেননা এখান থেকে প্রিভিয়াস প্রশ্ন এসেছে। সেটা কি, এই যে পরবর্তী প্রবাহের গড় মান ইকুয়ালস টু 0.637 ইন্টু পরবর্তী প্রবাহের শীর্ষ মান। আচ্ছা, এটা জেনে নেব। আবার এর উল্টাটাও সত্য, অর্থাৎ পরবর্তী প্রবাহের শীর্ষ মান ইজ ইকুয়ালস টু, পরবর্তী প্রবাহের শীর্ষ মান ইজ ইকুয়ালস টু 1.57 গুণ অফ হোয়াট, অফ পরবর্তী প্রবাহের গড় মান। আচ্ছা, সো বর্গমূলীয় গড় মান, এটা আবার কি, এই যে এটা আবার বলা যায় যে শীর্ষ মানের 0.7077 গুণ। আচ্ছা, এটা এবং এটা ভালো করে মনে রাখবো, কেননা এখান থেকে প্রিভিয়াস প্রশ্ন এসেছে, তাই সামনেবারেও এই টপিক থেকে প্রশ্ন যদি চলে আসে সেই ক্ষেত্রে আমরা আনসার করতে পারবো। আর এই যে ইম্যাক্স, এটা হবে ই নট ডিভাইড বাই √2, এই সূত্রটা থেকে অ্যাকচুয়ালি এই 1/√2 এর মান 0.707 আমরা পেয়েছি। আবার গড় মানের জন্য আপাত মান এবং শীর্ষ মানের মধ্যে পারস্পরিক সম্পর্কটা হচ্ছে আপাত মান ইকুয়ালস টু পাই ডিভাইড বাই 2 ইন্টু √2, যেটাকে আমরা 1/√2 বলি শীর্ষ মান। সো আপাত মান ইকুয়ালস টু শীর্ষ মান ডিভাইড বাই √2। আকৃতি গুণাঙ্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই গড় মানটাকে আমরা ডিভাইড করে দেবো গড় বর্গের বর্গমূল মান থেকে, আর এটা অ্যাকচুয়ালি এই যে 1/√2 ডিভাইড বাই শীর্ষ মান, আর এটা হচ্ছে 2 ডিভাইড শীর্ষ মান। সো গড় বর্গের বর্গমূল মান হচ্ছে 1/√2 ইন্টু শীর্ষ মান, আমরা একটু আগে জেনে আসলাম। আর গড় মানের জন্য সূত্রটা হচ্ছে 2/পাই ইন্টু শীর্ষ মান, আর এখান থেকে আমরা এই যে 1.11 পেয়ে যাই। আচ্ছা, আকৃতি, এটাকে আমরা বলতেছি আকৃতি গুণাঙ্ক, এই অনুপাতটাকে। আর আকৃতি গুণাঙ্ক কত, 1.11। এই আকৃতি গুণাঙ্কের এই 1.11 শুধুমাত্র সাইন ধর্মী ভোল্টেজ প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা মনে রাখবো। কাদের ক্ষেত্রে? সাইন ধর্মী ভোল্টেজের ক্ষেত্রে। আচ্ছা, এই চ্যাপ্টার সম্পর্কে যা যা থিওরি আমাদের প্রয়োজন হয় বা যা যা থিওরি থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, সেই থিওরিগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এখন চলো আমরা কিছু প্রশ্ন সলভ করে নিই এবং দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারে ঠিক কীরকম ভাবে প্রশ্ন এসেছে। ফার্স্টলি আমরা চলে আসি পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়াকে কি বলে? একেবারেই সিম্পল একটা প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি সংজ্ঞার মধ্য থেকে এসেছে। আমরা তড়িৎ চৌম্বকীয় আবেশের সংজ্ঞাই পড়েছি যে পরবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা তড়িৎ চৌম্বক আবেশ করি। আমরা এই চ্যাপ্টার ফার্স্ট যেই সংজ্ঞাটা নিয়ে আলোচনা করেছি সেটাই হচ্ছে এটা। নেক্সট যে আমরা প্রশ্ন সেটাতে চলে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে মেডিকেল টেস্ট 22-23-এর। ফানি থিং ইজ, আমি নিজে এই পরীক্ষাটা দিয়েছিলাম, আমি নিজে এই প্রশ্নটা সলভ করেছি। দেখো, চলে আসো প্রশ্নটা হচ্ছে যে তড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল নির্ভর করে না কিসের উপর? এটা জানার জন্য আমাদেরকে কি জানতে হবে? অ্যাকচুয়ালি নির্ভর করে কাদের উপরে, সেটা থেকে আমরা এলিমিনেট করে দেবো সেই অপশনটাকে যেটা করে না। আচ্ছা, তো ফার্স্টলি আমরা জেনে যাই যে আবিষ্ট তড়িৎচালক বল কিসের উপর নির্ভর করে? তড়িৎ চৌম্বক আবেশের ক্ষেত্রে কিসের উপর নির্ভর করে? চৌম্বক আবেশের উপরে নির্ভর করে, গৌণ কুণ্ডলী পাকের সংখ্যার উপরে নির্ভর করবে, তারপর কত সময় ধরে তুমি বলটা প্রয়োগ করছো, কত সময় ধরে আবেশটা করছো, এটার উপরে নির্ভর করবে, সময়ের উপরে। তাহলে এই তিনটা জিনিসের উপরে নির্ভর করবে। এই ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, এই যে তড়িৎ নির্ভর করে না বলছে তড়িৎ চৌম্বক বল, সো নির্ভর করে চৌম্বক আবেশের উপর, হ্যাঁ এটার উপর নির্ভর করবে। তারপরে কুণ্ডলীর পাক সংখ্যার উপরে নির্ভর করবে, কুণ্ডলীর রোধের উপরে। অ্যাকচুয়ালি রোধের সাথে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে কোনো সম্পর্ক নেই, এই চ্যাপ্টারে আমরা রোধের সাথে অ্যাকচুয়ালি কখনো দেখা করি না, কেন এই চ্যাপ্টার রোধ নিয়ে কখনো আলোচনা করাই হয়নি। সেই ক্ষেত্রে জাস্ট এই কমন সেন্স দিয়ে আমরা আনসার দিয়ে দিতেই পারি যে কুণ্ডলীর রোধের উপরে নির্ভর করবে না, সময়ের উপর হ্যাঁ ডেফিনেটলি নির্ভর করবে। আমরা এই বাকি তিনটাই অ্যাকচুয়ালি পড়ে এসেছি কার উপর নির্ভর করে। সো এই যে শর্তগুলো, এই বৈশিষ্ট্য, শর্ত, বক্স, অনুশীলনী প্রশ্ন, এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা ফিজিক্সে বলা যায় হুবহু কমন পাই। কোন জায়গাগুলো থেকে? দেখো, বক্সগুলো থেকে, তারপরে বৈশিষ্ট্যগুলো থেকে, উদাহরণগুলো থেকে, আর কি, আর হচ্ছে কিছু সূত্র থেকে, একক থেকে,
অনুশীলনের প্রশ্ন তো মাস্ট। সো এই কয়েকটা জিনিস যদি আমরা ফিজিক্সে ফোকাস করি তাহলে আমরা ডেফিনেটলি ইজি মার্ক ক্যারি করে আসতে পারবো। কি ফার্স্টলি অনুশীলনের প্রশ্ন, বক্স, প্রত্যেকটা বক্স আমরা ফলো করব, কোনটাতে কি আছে বৈশিষ্ট্যগুলো দেখব, কোন একটা নতুন টপিক পড়ার সাথে সাথে তার বৈশিষ্ট্য কি কি আছে পড়ে নেব, উদাহরণগুলো দেখব, অলমোস্ট সব উদাহরণই আমাদেরকে এক নজর দেখে রাখতে হবে, স্পেশালি যেগুলো বেশি বেশি আসে। সূত্রগুলো আমরা দেখব, কোনটার একক কি আমরা দেখব, স্পেশালি একক থেকে এমন কোনো বারের ফিজিক্সের প্রশ্ন হয়নি মেডিকেলে যেখানে একক জানতে চাইনি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা তাই সবসময় এক্সট্রা কেয়ার নেব যেন এই জিনিসগুলোতে আমাদের কোনো গ্যাপ না থাকে। আবিষ্ট তড়িৎ, নেক্সট প্রশ্নে চলে যায়। আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না? আবিষ্ট প্রবাহ মাত্রা কোনটির উপর নির্ভর করে না? আচ্ছা, অপশনগুলো পড়ে নিই। কুণ্ডলীর পাক সংখ্যার উপরে হ্যাঁ নির্ভর করে, চুম্বকের মেরু শক্তির উপরে নির্ভর করে, চুম্বকের আপেক্ষিক বেগ হ্যাঁ ডেফিনেটলি নির্ভর করে, কতটুকু বেগে তুমি সঞ্চালন করছো, চুম্বকের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে। আচ্ছা, এই ক্ষেত্রে চারটা অপশনই কারেক্ট। সো চারটা অপশনের উপরে নির্ভর করে না, অ্যাকচুয়ালি অপশনের কোনটার উপরে না। সো সলভ, অ্যাকচুয়ালি এই যে সলভ 0, কেননা এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর নেই, কেননা চারটা জিনিসের উপরেই নির্ভর করে আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রা। আচ্ছা, পরের প্রশ্ন চলে। এই ধরনের প্রশ্ন দেখলে আমরা কি করবো? আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক রেখে আসবো। এই ধরনের প্রশ্ন যেগুলো ভুল, সেটা যদি কোনো একটা তুমি আনসার করে আসো, সেটা অর্থ দাঁড়াচ্ছে যে তুমি জানো বা মনে করো যে এটা ঠিক, বাট বাস্তবে তো সেই প্রশ্নের উত্তরই নেই। সেক্ষেত্রে আমরা সেটা ব্ল্যাঙ্ক রেখে আসবো। নিচের কোনটির কার্যনীতি, পরের প্রশ্নে চলে যায়। নিচের কোনটির কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত আমরা যন্ত্রগুলোর নাম পড়েছি। কি কি পড়েছি? ট্রান্সফর্মার পড়েছি, ডায়নামো বা জেনারেটর পড়েছি। চলো অপশন দেখি আমরা। মোটর, ট্রান্সফর্মার, জেনারেটর, ট্রানজিস্টর না। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার, আচ্ছা এই নিচের কোন কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? এখানে আবার দুইটা অ্যান্সার চলে আসছে, দেখো ট্রান্সফর্মার এবং জেনারেটর। এই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নে দুইটা অ্যান্সার পেয়েছি। নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্নে। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? আচ্ছা, এই চ্যাপ্টারের অন্য যে কোনো চ্যাপ্টারের মতো আমরা এককে ফোকাস করবো। আর এর মধ্যে স্বকীয় আবেশ গুণাঙ্কের যে এককটা আমরা মাত্র দেখলাম সেটা কি ছিল? সেটা ছিল হেনরি। আমরা কিন্তু মিলি হেনরি বা মাইক্রো হেনরি ইউজ করতাম, কেননা কি আমি বলেছিলাম যে হেনরি ইউনিটটা অনেক বড়, তাই আমরা ডে টু ডে লাইফে ইউজের ক্ষেত্রে অবশ্যই এটার যে ছোট করে ধরো মিলি বা মাইক্রো হেনরি ইউজ করে থাকি। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটাতে আমরা চলে যাবো সেটা হচ্ছে, একটি স্টেপ আপ ট্রান্সফরমারকে 100 ভোল্ট সরবরাহ করে কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অলরাইট, ট্রান্সফরমারটি মুখ্য এবং কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:20 মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত মাত্রা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অবশ্যই জানবো, আমরা এখানে লক্ষ্য করি ভিপি ডিভাইড বাই ভিএস ইকুয়ালস টু IS divided by IP is equals to NP divided by NS। এবং তোমার ডেটা কি কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন অংশটা নিয়ে কাজ করবা। এখানে ট্রান্সফরমারটি মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, এই পাক সংখ্যার ও যে অনুপাতটা সেটা কত? 1:20। সো NP ডিভাইড বাই NS এটা দেওয়া আছে হচ্ছে 1/20। আচ্ছা, এটা আবার ওরা জানতে কি চাইছে? ওরা চাচ্ছে যে মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার মাত্রা। আচ্ছা, এটা NP বাই NS ইকুয়ালস টু IS ডিভাইড বাই IP। এখানে IP হচ্ছে মুখ্য কুণ্ডলী, সো IP ইজ ইকুয়ালস টু IS দেওয়া আছে, আবার IS কত দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, সো IP ইজ ইকুয়ালস টু IP পরে চলে গেলে এখানে 20 ইন্টু IS কত? IS হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তার আনসার কত হবে? 40। আনসার হবে 40। আচ্ছা, এই যে 40 অ্যাম্পিয়ার দাঁড়াই দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাই 25। আচ্ছা, এই প্রশ্নে কি বলা হচ্ছে? তড়িৎচুম্বক আবেশ এবং দিক পরবর্তী প্রবাহের জন্য নিচের কোনটি সঠিক? আচ্ছা, এই ক্ষেত্রে সূত্রটা আমাদেরকে জানতে হবে। তড়িৎচুম্বকীয় প্রবাহ এবং দিক পরবর্তী প্রবাহের জন্য সঠিক
ERMC আয়রন না, এটা মোটেও না, সমান নয়। আর্মেচার তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয় না, লোহা ব্যবহার করা হয়। আচ্ছা এরপরে এই যে আচ্ছা এটা ঠিক আছে। পর্যায়কালের সূত্র কি এটা? না, এটা না। পর্যায়কালের সূত্র কি ছিল? পর্যায়কালের সূত্র ছিল যে T equals to 2 pi divided by omega, এই যে এটা, অর্থাৎ এটা ঠিক বিপরীতে। সো এটাও না, আনসার হচ্ছে আমাদের এই যে এটা। নেক্সট হলো যাই, একটি কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এর আগেও পেয়েছি। দেখো কোনটির উপর নির্ভরশীল নয়। সো আমরা অ্যাকচুয়ালি যদি জেনে যাই যে কোনগুলোর উপর নির্ভরশীল, তাহলে আমরা এটা আনসার করতে পারবো। তো কোন জিনিসগুলোর উপর নির্ভরশীল ছিল? কোন ফ্লাক্সের পরিবর্তন, সময়, কুণ্ডলী পাখির সংখ্যা, ঠিক আছে, এই তিনটাই ঠিক আছে। বেগ বর্তনী রোধের উপর নির্ভরশীল নয়, এটা জানি আমরা, এবং এর আগেও আমরা এরকম একটা প্রশ্ন সলভ করে এসেছি। আচ্ছা এরপরে দেখি আমরা পর্যায়কাল টি হলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ মাত্রা নিচের কোনটি? আচ্ছা অর্ধচক্রের জন্য কোনটি প্রবাহ মাত্রা? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সূত্র যেটা আমরা মেমোরাইজ করে রেখেছি। সেটা কত ছিল? সেটা ছিল 2 ডিভাইড বাই পাই। দেখো বাকি হলো 1 ডিভাইড বাই পাই দেওয়া আছে, 3 ডিভাইড বাই 4 ডিভাইড বাই পাই, বাকি সব একই। সো এক্ষেত্রে একটাই অ্যান্সার হবে, এবং সেটা কি হবে? 2 ডিভাইড পাই। এটা তো সূত্র, এটা তো আর অন্য কোনো অ্যান্সার হওয়ার যৌক্তিকতা বা কারণ কোনোটি নেই। তো পর্যায়কাল টি হলে অর্ধচক্রের জন্য যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে 2 ডিভাইড বাই ইন্টু দিক পরবর্তী প্রবাহের সর্বোচ্চ মান। আচ্ছা এরপরের যে প্রশ্নটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে নিচের কোনটির ভিত্তিতে ট্রান্সফরমার এবং জেনারেটর আবিষ্কার করা হয়েছে? এই ভিত্তির উপর কেন্দ্র করে কিন্তু আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়েছি, আর এই চ্যাপ্টারটার নামের মধ্যে আছে যে তড়িৎচুম্বক আবেশ। তো ট্রান্সফরমার এবং জেনারেটর আবিষ্কার করা হয়েছে কোন নীতির উপর ভিত্তি করে? তড়িৎচুম্বক আবেশের নীতির ভিত্তিতে। আচ্ছা এর উল্টা প্রশ্নটা যদি করা হতো তড়িৎচুম্বক আবেশের ভিত্তিতে নিচের কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে, তাহলে অ্যান্সার কি কি হইতো? ট্রান্সফরমার হইতো। তাহলে অ্যান্সার কি কি হইতো? জেনারেটর হইতো। আচ্ছা এই যে প্রশ্নটা, এই প্রশ্ন থেকে অ্যাকচুয়ালি আমরা এই প্রশ্নটা এর প্রিপারেশন নিয়ে ফেলবো যে তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে আবার কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়, বা এর উল্টাটা আর কি, তড়িৎচুম্বক আবেশ এর কোথায় কোথায় ব্যবহার করা হয়? ট্রান্সফরমার এবং জেনারেটর। উল্টা প্রশ্নটা কি ছিল এখানে? এখানে ছিল হচ্ছে ট্রান্সফরমার এবং জেনারেটর কোথায় ব্যবহার করা হয়, বা কোন আবেশ প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা পরে আসি পরের প্রশ্নে। নিচে আচ্ছা কোন দিকে পরিবর্তী প্রবাহের শীর্ষ মান, কোন দিকে শীর্ষ মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে তার গড় বর্গের বর্গমূল নিম্নের কোনটি? আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি জানতাম? √2 দিয়ে ডিভাইড করতাম, আচ্ছা ঠিক আছে। তাহলে শীর্ষ মান দেওয়া আছে, সো শীর্ষ মান আমরা লিখে ফেলি। শীর্ষ মান এটাকে কি করব আমরা? ডিভাইড করব √2 দিয়ে। আচ্ছা √2 এর মান ছিল 1.41, আর এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 ডিভাইড বাই 1.14। আচ্ছা এটা কোনোভাবে এটা হওয়ার চান্স নাই, যেহেতু এটা হয়তো শুধুমাত্র তখনই যখন হর বড় হইতো লবের চেয়ে। এটা হওয়ার কখনোই চান্স নাই। এই মানটা অ্যারাউন্ড 3 বা 4 আসবে, তাহলে আনসার অবশ্যই অ্যাকচুয়ালি অপশন দিয়ে বলে দেওয়া যাচ্ছে। এটা নর্মালি এই ধরনের প্রশ্ন দেখলে ফলাফল সব সময় স্কিপ করে দেওয়ার চেষ্টা করে, বা দেখা যাচ্ছে প্রশ্নটা দ্বিতীয়বার না পড়ে চলে যায়। আমি বলবো হ্যাঁ প্রথমবারে আমি এই প্রশ্ন তোমার ওই যে প্রায়োরিটি 60তে আনসার করবা না, বাট সেকেন্ডবার যখন ঘুরে আসবে তখন অপশনগুলোর দিকে এক নজর দেখবা। অপশনগুলো দেখে কিন্তু ক্যালকুলেটরের ইউজ না করে আমি ধারণা করে আনসার করে দিতে পারতেছি যে আনসারটা 3.535 হবে, এবং দেখো ঠিকই সলভ। কিন্তু এটা কেন আমি জানি যে √2 এর মান হচ্ছে 1.41, সো 5 কে 1.41 দিয়ে ডিভাইড করলে ডেফিনেটলি মান এই তিনটার কোনটারও কাছাকাছি আসে না। এই ধারণা থেকে অ্যাকচুয়ালি এই আনসারটা দিয়ে দেওয়া যায়। সো এটার জন্য কি আমার ক্যালকুলেটরের প্রয়োজন হলো? অনেকে প্রশ্ন করে যে ভাই ক্যালকুলেটরে তো ব্যবহার করতে দিবে না মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তাহলে কিভাবে আনসার করবো? এই যে এইভাবে আনসার করবো, তুমি অপশন দেখবে, অপশন দেখে অ্যাকচুয়ালি তুমি ধারণা পেয়ে যাবে যে উত্তরটা কোনটা হবে, বা তা না হলেও অ্যাকচুয়ালি তুমি ধারণা করে নিতে পারবা যে কিভাবে আনসারটা করব। আচ্ছা এর মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়া শেষ করলাম। এই চ্যাপ্টারে তাহলে আমরা কি কি জানলাম? এই চ্যাপ্টারে আমরা বিজ্ঞানীদের নাম জানলাম, কিছু একক জানলাম, কিছু সূত্র জানলাম, কিছু ম্যাথ ইউজ করতে জানলাম। এই সব কিছু করার পরে আমাদের ফার্স্টলি যেটাতে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন সলভ, এবং তারপরে প্রিভিয়াস যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সেগুলো সলভ করব, এবং তারপরে কিছু এক্সাম দিয়ে আমরা এই চ্যাপ্টারের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব। সেক্ষেত্রে আমরা
এই চ্যাপ্টারটা অবশ্যই ফোকাস করবো। এটা ভাবার কোনো কারণ নাই যে ভাই এটা তো আমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাহলে কি আমরা বাদ দিব বা স্কিপ করবো। অ্যাকচুয়ালি দেখো, এই যে শুরুর দিকে আমি একটা প্রশ্ন দেখালাম, যেখানে আমি বললাম যে এই কোয়েশ্চেনটা আমার বারে ছিল, অর্থাৎ আমি এই কোয়েশ্চেনটা আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে সলভ করেছি। কেন? এই যে এই প্রশ্নটা, এটা এসেছে এই চ্যাপ্টার থেকে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যেবারে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, আমি যেবারে এইচএসসি ব্যাচ ছিলাম, এইচএসসি 22, সেই বছরেও কিন্তু এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাহিরে ছিল। দেখো, আমার বাড়ি কিন্তু ঠিকই শর্ট সিলেবাসের বাহিরে থেকে প্রশ্ন এসেছে। তো তুমি একরকম মানসিকভাবে প্রিপারেশন নিয়েই রাখো যে আমার বারেও বাহিরে থেকে চ্যাপ্টার, শর্ট সিলেবাসের বাহিরের চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হতেই পারে। সেক্ষেত্রে তাই আমরা এই চ্যাপ্টার একেবারে স্কিপ করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে বসবো না। আমরা যেই ধারণা নিব বা যতটুকু আমাদের প্রয়োজন হবে, আমি আশা করি আজকের ক্লাসের মধ্য দিয়ে ততটুকু ধারণা তোমাদেরকে দিয়ে ফেলতে পেরেছি। এখন বাকি কাজটা তোমাদের। এই চ্যাপ্টারটা পড়াশোনা শেষ করো এবং এই শেষ করে নিজেকে প্রস্তুত করে ফেলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ মুনসাইব রহমান। দেখা হচ্ছে পরের ক্লাসে।